বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং এক সময়ের ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনাব নাজমুল হক নান্নু সহ দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, বন্ধুরা, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ১৩তম কারাবন্দী দিবস। বর্তমান অবৈধ শাসক গোষ্ঠীর দোসররা ২০১৭ সালের সেই বিভীষিকাময় কালো রাতে বিনা মামলায় বিনা ওয়ারেন্টে বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক নেতা তারেক রহমানকে গ্রেপ্তার করে। এরপর তার উপর চালানো হয় অমানসিক নির্যাতন। তাকে প্রায় পঙ্গু করে ফেলা হয় নির্যাতনের মাধ্যমে। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন। বর্তমান ভোটারবিহীন শাসক গোষ্ঠীরও নানা খড়গ তার উপর চলমান রয়েছে। আমি জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং তার উপর করা সমস্ত জুলুম নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শহীদ সাংবাদিকবৃন্দ, গণতন্ত্রের জন্য অকুতভয় আপোষহীন সংগ্রামী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে বর্তমান ম্যান্ডেটবিহীন মিডনাইট ইলেকশনের সরকার। সুচিকিৎসার অভাবে তার অসুস্থতা ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হলেও তাকে ফেলে রাখা হয়েছে গুমোট স্যাঁতস্যাঁতে পরিত্যক্ত কারাগারে। এর উপর প্রতিনিয়ত সরকারের মন্ত্রী ও আওয়ামী নেতারা সমস্ত শিষ্টাচার সুরুচিকে অবজ্ঞা করে দেশনেত্রীর অসুস্থতা নিয়ে কটূক্তি ও ব্যঙ্গোক্তি করেই যাচ্ছেন। বন্ধুরা, এটি কেবল মনুষ্যত্বহীন বিবেকবর্জিত মানুষদের দ্বারাই সম্ভব। আমাদের দলের সিনিয়র নেতারা গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে দেশনেত্রীর পছন্দমতো বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার জন্য দ্রুত ভর্তি করার আহ্বান জানিয়েছেন। অত্যন্ত পরিতাপ নিয়ে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন কারাবন্দী খালেদা জিয়াকে শীঘ্রই বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসা করা হবে। তার আগের দিন নিম্ন আদালত হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তারপর ৩ দিন চলে গেছে, কিন্তু কোনো উদ্যোগ নেই। আদালতের নির্দেশ ও মন্ত্রীর প্রতিশ্রুতি এখনও কার্যকর হয়নি। আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে নিয়ে প্রতি মুহূর্তে পার করছি উদ্বেগ, উৎকণ্ঠা আর অজানা আশঙ্কায়। এখানেই জিঘাংসার শেষ নয়। গত 1 মাস ধরে দেশনেত্রীর সাথে তার আত্মীয় স্বজন ও পরিবারের সদস্যদের দেখা সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে সরকার। কেন এত প্রতিহিংসা? কেন? আমরা তো জেলে গেছি, আমাদেরও পরিবারের লোকজন দেখা করেছেন। প্রতি সপ্তাহে দেখা করার নিয়ম, এই যে দৃষ্টান্ত, এই যে নজির, প্রেসিডেন্স সব ভেঙে বেগম জিয়ার সাথে তার আত্মীয় স্বজনের দেখা করার কোনো সময়সীমা নেই। 15 দিন, আপনার 21 দিন বা 1 মাস, তারও বেশি লাগতে পারে। এটা হচ্ছে সরকারের ইচ্ছার উপর। কারাবিধি বা কারাগারের যে ট্র্যাডিশন, যে প্রেসিডেন্স, নজির, সেখানে সপ্তাহে 1 দিন দেখা করার কথা। তার বেলায় কোনো কিছুই মানা হচ্ছে না, কোনো আইন নেই। তাকে মানসিক এবং শারীরিক নির্যাতন, আমরা যা বলেছি প্রত্যেকটি ঘটনা সত্য। আজকে শুধু আন্তর্জাতিক মহলই নয়, আমি বলেছি যে ইকোনমিক্স বলেছে তাদের নির্বাচন মানে স্বচ্ছ জালিয়াতি আর মহাকারচুপি, যে আন্তর্জাতিক মানে বিখ্যাত গণমাধ্যম যেগুলো বলছে, আজকে কিন্তু ওদের মধ্যে থেকে, ওদের লোকদের মধ্যে থেকে কিন্তু কথাগুলো বেরিয়ে আসছে, যে বিষয়ে আমি আপনাদের সামনে পরে আলাপ করব। সর্বশেষ গত 10ই ফেব্রুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে দেওয়া হয়। এরপর গত 24শে ফেব্রুয়ারি এবং গত 23শে মার্চ 2 বার তার আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যরা সাক্ষাতের জন্য আবেদন করলেও অনুমতি দেওয়া হচ্ছে না। আমাদের দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা গত 2 মাসে বহু চেষ্টা করেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের অনুমতি পাচ্ছেন না। কারাগার কর্তৃপক্ষ
বারবার একই কথা বলছেন, হাই লেভেল থেকে অনুমতি না পেলে আমাদের কিছুই করার নেই। এই হাই লেভেল এটা কত হাই এটা জনগণ জানতে চায়, কিন্তু আমরা সকলেই জানতে চাই। এটা স্পষ্ট করে বলুন। কিন্তু আমরা যেটা জানি সেটা আমরা জানি যে এই মানে হাই লেভেলটা কে এবং কত উঁচুতে তিনি অবস্থান করছেন সেটা সবাই জানে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার অকল্পনীয় জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে সাজানো মিথ্যা মামলায় কারাগারে রেখে বর্বর কায়দায় গত 1 বছর যাবৎ শারীরিক ও মানসিক নির্যাতন করে যাচ্ছেন। দেশনেত্রীর প্রতি এই প্রতিহিংসা এবং হিংস্রতার প্রধান কারণ জনগণ জানে। আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী 3 বার নয় 4 বার প্রধানমন্ত্রী ছিলেন। 1991 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নির্বাচিত হয়। এরপর 1991 সালের 20শে মার্চ খালেদা জিয়া দেশের প্রথম নারী যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রাষ্ট্রপতি শাসিত পদ্ধতির মধ্যে, প্রথম নির্বাচিত হয়ে 1991 সালের 20শে মার্চ। বিরোধী দলের দাবি এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে রাষ্ট্রপতি শাসিত থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় উত্তরণের লক্ষ্যে 1991 সালের 6 আগস্ট জাতীয় সংসদে সংবিধানের ঐতিহাসিক দ্বাদশ সংশোধনী বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়। সংসদীয় সরকার ব্যবস্থার অধীনে খালেদা জিয়া 19শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেন। তৃতীয়বার 15ই ফেব্রুয়ারি, চতুর্থবার 2001 10ই অক্টোবর। 1 অক্টোবর নির্বাচন হয়েছে, 10ই অক্টোবর। সাংবাদিক বন্ধুরা, কেবল তিনি 4 বারের প্রধানমন্ত্রী ছিলেন তা নয়, দেশনেত্রীর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। বিগত 5টি জাতীয় নির্বাচনে তিনি দেশের মোট 23টি আসন থেকে সর্বাধিক ভোটে নির্বাচিত হয়েছিলেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি অজেয়, দেশের জনগণ তাদের একান্ত আপনজনকে পরাজিত হতে দেয়নি। তিনি দেশের যে প্রান্ত থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন সেখানেই জনগণের ভালোবাসার জোয়ার উঠেছে, অভাবনীয় বিস্ময়কর এই ভালোবাসা। ফলে উদ্বেগ উৎকণ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে প্রশাসনকে নগদ টাকায় কিনে 29শে ডিসেম্বর রাতে ভোট করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন খালেদা জিয়া কারাগারে বাইরে থাকলে তার মিডনাইট ভোটের নীল নকশা দুঃস্বপ্নে পরিণত হতো। আমরা প্রধানমন্ত্রীর প্রতি আবারও আহ্বান জানাবো, আপনার মনের মতো নির্বাচন তো শেষ, এবার দেশনেত্রীকে মুক্তি দিন। তার বয়স এবং গুরুতর অসুস্থতার কথা বিবেচনা করে তাকে কারামুক্ত করুন, কারণ বন্দিশালার চাবি আপনার হাতেই। তাকে সুচিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে ভর্তির সুযোগ দিন। সাংবাদিক ভাই বোনেরা, আমরা বিএনপির পক্ষ থেকে বারবার বলে এসেছি, বিএসএমএমইউ পিজিতে পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থার সুযোগ নেই, আধুনিক যন্ত্রপাতি নেই এবং বিশেষায়িত যে যন্ত্রপাতিগুলো দরকার সেগুলো সেখানে নেই। আমাদের দাবি যে কতখানি সত্য ছিল তা সুস্পষ্টভাবে প্রমাণিত হল। এর আগে আপনাদের বলেছি যে ম্যাডামকে যখন নিয়ে আসা হয় এবং তার জন্য যখন বিশেষায়িত হাসপাতালের দাবি তার পরিবার এবং দল থেকে করা হয়, তখন বলেছেন যে পিজি হচ্ছে বিশ্বমানের। তো আমরা ওবায়দুল কাদের সাহেবের সময় তো সেই বিশ্বমান দেখলাম না, কোনোভাবেই দেখলাম না। যে ইন্ডিয়া থেকে দেবী শেঠিকে আনা হলো, বিখ্যাত মানে হৃদরোগ বিশেষজ্ঞ, এরপরে তাকে নিয়ে যাওয়া হলো সিঙ্গাপুরে। কিন্তু দেশের 4 বারের প্রধানমন্ত্রী, তার ভাগ্যে দেশের মধ্যে কোনো বিশেষায়িত হাসপাতাল জুটল না। প্রতিহিংসার ডালপালা, প্রতিহিংসার আগুন যে কীরকম লেলিহান সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হলে তাকে চিকিৎসা দিতে ল্যাব এইড থেকে ধার করে চিকিৎসা যন্ত্র নিয়ে আসতে হয়েছে। তো আমরা কি সেদিন মিথ্যে বলেছিলাম? আমাদের দাবি কি সেদিন অসত্য ছিল? আজকে তার জন্য অন্য হাসপাতাল থেকে, প্রাইভেট অন্য আধুনিক হাসপাতাল থেকে যন্ত্রপাতি আনতে হয়েছে। তো
তো আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বলেছিলাম ইউনাইটেড হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, সেখানে আধুনিক যন্ত্রপাতি আছে, অনেক আধুনিক পরীক্ষা পদ্ধতির যন্ত্র আছে, এবং সেই যন্ত্রগুলোর নামও সুস্পষ্টভাবে আপনাদের কাছে বলেছিলাম, আপনাদের মাধ্যমে জাতি সেগুলো জেনেছে। কিন্তু সেই সুযোগটুকু তাকে দেওয়া হয়নি, সুচিকিৎসার অধিকারটুকু দেওয়া হয়নি। তার যে এই সুচিকিৎসার অধিকার না দিয়ে তার মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, এই মনুষ্যত্বহীন কাজ পৃথিবীর অন্য কোনো স্বৈরাচারী দেশেও করা হয়েছে বলে আমার জানা নেই। বন্ধুরা, উন্নত চিকিৎসা দিতে তাকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে, অর্থাৎ ওবায়দুল কাদের সাহেবকে। আমরা তো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশেই একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি করে এসেছি, অথচ সেই দাবি প্রতিহিংসার কারণে উপেক্ষিত হয়েছে। সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন 30শে ডিসেম্বর নির্বাচনের নামে কি প্রহসন হয়েছে। ভোটের আগের রাতে শেখ হাসিনার নির্দেশনায় আজ্ঞাবাহী নির্বাচন কমিশনের মদদে পুলিশ প্রশাসনের প্রকাশ্য সহযোগিতায় সন্ধ্যা রাত থেকে গভীর রাত পর্যন্ত ভোটের বাক্স ভর্তি করা হয়েছে। এ বিষয়টি আমার মনে হয় পুনরাবৃত্তির দরকার নেই। এটা আপনারা তো জানেনই, আপনাদের মাধ্যমে দেশবাসী জানে এবং বিদেশে মানুষ জানে, আন্তর্জাতিক সম্প্রদায়, গণমাধ্যমও জানে। বন্ধুরা, এই রাতের ভোটের কথা দেশের প্রতিটি মানুষ জানে, ভোটাররা কেউ ভোট দিতে পারেননি। নির্বাচন কমিশনাররা এখন রাতে ভোটের বাক্স ভর্তি করার কথা স্বীকার করা শুরু করেছেন। গত বুধবার সুনামগঞ্জে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, কোনো নির্বাচনের পূর্ব রাতে ভোট বাক্সে ব্যালট ভরে দেওয়া আর বরদাস্ত করা হবে না। নিজেদের অপকর্ম এখন অজান্তে নিজেদের মুখ থেকেই প্রকাশ হয়ে পড়ছে। তার মানে এখন নির্বাচন কমিশনের একজন ঊর্ধ্বতন ব্যক্তিই বললেন, একাদশ সংসদ নির্বাচনের পূর্ব রাতে ভোট বাক্সে ব্যালট ভরে দেওয়া হয়েছিল। সেটা তিনি সরাসরি স্বীকার করলেন। সংসদ নির্বাচনের 2 মাস 6 দিন পর এই স্বীকারোক্তির জন্য নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদাত হোসেন চৌধুরীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে কমপক্ষে বিবেকের তাড়নায় তিনি এই মহাসত্যটি স্বীকার করেছেন। এদিকে গতকাল মহাজোটের শরিক একজন শীর্ষ নেতা বলেছেন, এবার রাতের বেলা নয়, দিনের বেলাতেই ভোট ডাকাতি হবে, অর্থাৎ এই উপজেলা নির্বাচনে। সেই শীর্ষ নেতা আপনাকে তা জানেন। এমনকি বিনা ভোটের নির্বাচনের হিড়িক শুরু হয়ে গেছে, সেই মহাজোটের একজন শীর্ষ নেতা বলেছেন। এখন নির্বাচন কমিশনের পাশাপাশি সরকারের শরিকরাও পর্যায়ক্রমে আগের রাতের ভোট ডাকাতির কথা অকপটে স্বীকার করছেন। কারণ জনগণের সামনেই আইন শৃঙ্খলা বাহিনী মহাভোট ডাকাতির রাজধর্ম পালন করেছে। তাহলে 30শে ডিসেম্বরের নির্বাচনের সময় তাদের মগজে কি কারফিউ জারি করা ছিল? অর্থাৎ আমি সেই নির্বাচন কমিশনের কথা বলছি এবং মহাজোটের শরিক নেতাদের কথা বলছি। যেদিন আজকে আপনারা বলছেন, অথচ 29শে ডিসেম্বর রাতে যখন এই কাজটি হচ্ছে, সেদিন কি আপনাদের মাথায়, আপনাদের মগজে কারফিউ জারি করা ছিল নাকি, যে সান্ধ্য আইনের কারণে আপনারা কথা বলতে পারেননি? যে কারণে ব্যাখ্যাতীত উন্মার্গগামিতায় জনগণের ক্ষমতা কেড়ে নিতে সরকারি বাহিনীগুলো রাতের আঁধারকে বেছে নিলেন, অথচ নির্বাচন কমিশনের কেউ টু শব্দটি পর্যন্ত করলেন না। তবে এর জবাব একদিন জনগণকে দিতে হবে। সাধারণ মানুষ এখন সুপ্ত আগ্নেয়গিরি, যে কোনো মুহূর্তে ভিসুভিয়াসের মতো জনগণের ক্ষোভের প্রবল অগ্ন্যুৎপাত ঘটবে। জনগণের রোষানল থেকে রেহাই চাইলে দ্রুত নির্বাচনের উদ্যোগ নিন। আসলে স্বৈরাচাররা জনগণের নারীর স্পন্দন অনুভব করতে পারে না। তাই নির্বাচন কমিশনকে বলবো, ইতিহাসের জঘন্য অপকীর্তি ঢাকতে অবিলম্বে নির্বাচনের ফল বাতিলের কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন এবং নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করুন। জাতীয় সংসদ নির্বাচনে আর সময় ক্ষেপণ করবেন না। সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন আমাদের নেতৃবৃন্দ কারাগারে বিনা কারণে, শুধুমাত্র নির্বাচন কেন করছেন বা তারা ভালো প্রার্থী এই অপরাধে, অন্য কোনো কারণ নেই। আজকে দীর্ঘদিন ধরে কারাগারে, যেমন কারাগারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া,
তিনি সহ আমি আবারও বলবো দলের ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী আদালত থেকে নির্দেশনা দিয়েছে তাকে নতুন করে মামলা এবং অ্যারেস্ট করা যাবে না। সেই চিঠি গিয়ে আদালতে জেলখানায় পৌঁছেছে, তারপরেও কারা কর্তৃপক্ষ অপেক্ষা করেছেন যে আর কোনো নির্দেশ আসে কিনা, তারপরে আবার একটি মামলা দেওয়া হলো, তাকে কারাগারে আটকে রেখে দেওয়া হলো। হাইকোর্টের নির্দেশকে অমান্য করেও সরকার কাজ করছেন। তাহলে এই সরকার কাদের সরকার আর কিসের সরকার আপনারাই ভালো মতো জানেন। অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, আমরা বারবার বলেছি গুরুতর অসুস্থ, পিজিতে অসুস্থ থাকা অবস্থায় চিকিৎসা সম্পূর্ণ না হওয়াতে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তার হাত পা ফুলে গেছে, কিডনিতে মানে তার দেখা দিচ্ছে, ইনফেকশন দেখা দিয়েছে, অথচ তার কোনো চিকিৎসা নেই, কারণ তিনি বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী। এইটাই অপরাধ, অন্য কোনো অপরাধ নেই। এখন ওই যে আরেকটি অত্যাচার শুরু করেছেন, কারাগার থেকে কারাগারে পাঠানো। নারায়ণগঞ্জে ছিলেন, এখন তাকে নরসিংদীতে পাঠানো হয়েছে। যেমনভাবে হাবিবুন নবী খান সোহেলকে ঢাকা থেকে কাশিমপুর, কাশিমপুর থেকে ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে নরসিংদী, এইভাবে তাকে হয়রানির পর হয়রানি, নিপীড়নের পর নিপীড়ন চলছে হাবিবুন নবী খান সোহেলের উপর। লায়ন আসলাম চৌধুরী আজকে 3 বছর ধরে কারাগারে। ফজলুল হক মিলন শুধুমাত্র একজন জনপ্রিয় ক্যান্ডিডেট হওয়ার কারণে সে আজ কারাগারে। রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তাকে টেনে হিঁচড়ে তার বাড়ি থেকে নিয়ে গিয়ে তাকে বন্দি করে রাখা হয়েছে। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনি বলুন কেউ দেখেছে যে কোনো ধরনের কোনো কর্মকাণ্ডের জন্য একজন সাবেক ছাত্র দলের সভাপতি, একটা বিদগ্ধজন, শিক্ষিত রুচিশীল মানুষ, তাকে আজকে বিনা কারণে কারাগারে আটকে রাখা হয়েছে। মীর শরাফত আলী সপু, তার নামে কয়েকশো মামলা, কারাগারে আটক। জি.কে. গৌস বারবার ছাড়া পায়, আবার গ্রেপ্তার হয়। সুলতান সালাউদ্দিন টুকু, সে মর্মান্তিকভাবে অসুস্থ, আমি বলছি মর্মান্তিকভাবে অসুস্থ, কিন্তু তারপরেও এই যুবনেতাকে, সাবেক ছাত্রনেতাকে আটকে রাখা হয়েছে। শহীদুল ইসলাম বাবুল সহ সাংগঠনিক সম্পাদক, শেখ রবিউল ইসলাম রবি বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সদস্য হজরত আলী শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, মিয়া নুরুদ্দিন অপু ধানের শীষের প্রার্থী মাগুরা, ইশাক সরকার সাংগঠনিক সম্পাদক ছাত্রদল। আজকে দীর্ঘদিন আমি তাদের মুক্তি চাই, এই মুহূর্তে তাদের মুক্তি চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। না, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে তো এটা তো বলা হয়েছে যে তার যে দল, সেই দল তার ব্যবস্থা নেবে। আর আমি শুধু এইটুকুই আপনাদের সামনে বলতে চাই যে রাজনীতিতে মানে ছলনা, অঙ্গীকার ভঙ্গে এরা মানুষের কাছে গণশত্রুতে পরিণত হয়। আমি শুধু এইটুকুই বলবো। আর তার দল যে গণফোরাম, তারাই নিশ্চয়ই ব্যাপারে, সেখানে বিজ্ঞ আইনজীবীরা আছেন, তারাই ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ।